নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক বিমল মিত্রের লেখা গল্প তাজমহল। তাহলে শুরু করি। গল্পের নাম তাজমহল। মিস্টার রামলিঙ্গম আয়ার বললেন, আমি জানি। মিস্টার ত্রিপাঠী বললেন, আপনি জানেন? আড্ডা প্রায় শেষ হবার মুখে হঠাৎ যেন আবার নতুন করে জমে উঠল। সপ্তাহে একটা দিন সকলে এসে পরস্পরের একটু দেখাশোনা করেন, এই ডাক্তারখানায় বসেন। ডাক্তার রামপাল সিংয়ের ডাক্তারখানায় সন্ধেবেলা খদ্দের কেউ বড় একটা আসে না। আজমিরের গোল মার্কেটে ভিড় যা কিছু সব শেষ হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আজমির শরীফের মেলার ভিড়ও নেই। এতদিন দোকানপাট অনেক রাত্রির পর্যন্ত খোলা থাকত। কারবার যা কিছু সব শেষ হয়ে গেছে। এখন কিছুদিন বিশ্রাম করবার সময়। কথাটা উঠেছিল এক বাঙালিকে নিয়ে। বাঙালি মেয়ে একটা ধর্মশালায় এসে উঠেছিল, সঙ্গে একটা ছেলেও ছিল। তারপর হঠাৎ কি সন্দেহ হওয়াতে পুলিশ তাদের ধরে নিয়ে হাজতে রাখে। তারপর খবর পেয়ে বাংলাদেশ থেকে মেয়ের বাপ এসে মেয়েকে নিয়ে চলে গেছে। ডাক্তার রামপাল সিং বলেছিলেন, আমি মশাই 30 বছর প্র্যাকটিস করছি এখানে, এরকম কেস যে কত দেখলুম, সব কটা বাঙালি মেয়ে। মিস্টার ত্রিপাঠী বললেন, বাঙালিরা বড় রোমান্টিক, বড় ইমোশনাল। রামপাল সিং বললেন, তা বললে শুনবো কেন মিস্টার ত্রিপাঠী? আমার কাছে মেডিকেল ক্যানভাসার মিস্টার দাস আসেন, দেখেছি ভারী হিসেবি। টিএ বিল নিয়ে বেশ দর কষাকষি হয়, মিথ্যে টিএ বিল করতে ওস্তাদ। মিস্টার চৌহান একমনে সিগারেট খাচ্ছিলেন। বললেন, তাহলেও বাঙালিদের মাথাটা খুব পরিষ্কার, অমন তলিয়ে বুঝতে ইন্ডিয়ার কোনো জাত পারবে না। মিস্টার ত্রিপাঠী বললেন, কিন্তু বড় আলসে জাত, কিছুতে খেটে খাবে না, পরিশ্রমের নাম শুনলে পালাবে সেখান থেকে। তারপর আরম্ভ হলো বাঙালি নিন্দা। ইন্ডিয়ার সব জাতের মধ্যে অমন অস্থির জাত আর দুটো নেই, কিছুতেই সন্তুষ্ট করা যায় না ওদের। অর্ডার মানতে চায় না। আর্মিতে মিলিটারি অফিসাররা কেউ বাঙালি আড়দালি রাখতে চায় না। কথায় কথায় আর্মি কোড দেখাবে। বেশি বুদ্ধির গলায় দড়ি। দেখছেন না, কেবল ধর্মঘট লেগেই আছে কলকাতায়। বেঙ্গল নিয়ে ব্রিটিশ গভর্নমেন্টেরও মাথা ব্যথা কম ছিল না। এখনও দিল্লির মাথা ব্যথার শেষ নেই। দেখছেন না রাজা গোপালাচারী। আলোচনা এতক্ষণ একতরফা চলছিল। হঠাৎ মিস্টার রামলিঙ্গম আয়ার বললেন, কিন্তু একটা গুণ আছে বাঙালিদের। সবাই ফিরে চাইলেন মিস্টার আয়ারের দিকে। মিস্টার রামলিঙ্গম আয়ার এতদিন জয়পুর স্টেটের চিফ অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। রিটায়ার করে এখন এখানেই বাস করছেন। সত্যবাদী গম্ভীর প্রকৃতির মানুষ বলে সমাজে বেশ সুনাম আছে তার। সবাই একসঙ্গে জিজ্ঞেস করলে, কি গুণ? মিস্টার আয়ার গম্ভীরভাবে বললেন, ওরাই হচ্ছে আসল প্রেমিক জাত। কথাটা কারো যেন বিশ্বাস হলো না। বাঙালিরা প্রেমিক জাত কিনা সে নিয়ে বিশ্বাসের প্রশ্ন নয়, প্রশ্ন হলো মিস্টার আয়ারের কথা নিয়ে। মিস্টার রামলিঙ্গম আয়ারকে যাঁরা এতদিন দেখে আসছেন তাঁরা তাকে জটিল অঙ্কবিদ বলেই জানেন। সকালবেলা কপালে তিলক কেটে সেই যে দরবারে গিয়ে নিজের দপ্তরের কাজ নিয়ে মেতে থাকতেন, বেরুতেন সেই সন্ধ্যের পর। যতদিন চাকরি করতেন কেউ বাইরের সমাজে মিশতে দেখেনি তাকে। বড় কড়া লোক ছিলেন। হাসতেন কম, বকতেন বেশি। এখনও জরুরি দরকার পড়লে মহারাজা বিশেষ পরামর্শের জন্য মাঝে মাঝে ডেকে পাঠান। আজকাল আজমির শহর থেকে দূরে পাহাড়ের কোলে বাড়ি করেছেন। সপ্তাহে শুধু একবার করে সন্ধ্যাবেলা এসে বসেন ডাক্তার রামপাল সিংয়ের ডাক্তারখানায়। মিস্টার ত্রিপাঠী আসেন, মিস্টার চৌহান আসেন,
মিস্টার জয়সূরিয়া আসেন। সবাই জয়পুর স্টেটের রিটায়ার্ড কর্মচারী। নানা রকম আলাপ আলোচনার পর আবার যে যার বাড়িতে চলে যান। সপ্তাহে এই একটি দিন। আজকেও আড্ডা যথারীতি শেষ হয়ে যাচ্ছিল। সকলের ওঠবার পালা যখন, তখন হঠাৎ উঠল ধর্মশালার পালিয়ে আসা বাঙালি মেয়েটার কথা। তাদের পুলিশে ধরার কাহিনী, তার বাপ মায়ের ছুটে এসে মেয়েকে উদ্ধারের সংবাদ, সমস্ত। মিস্টার চৌহান উঠতে যাচ্ছিলেন। মিস্টার আয়ারের কথা শুনে আবার বসে পড়লেন। বললেন, প্রেমিকের জাত কি আমরা নই? আমাদের জাতের বউরা যে মোগল আমলে জহরব্রত করেছে তা কি প্রেম নয়? মিস্টার আয়ার বললেন, তা করুক, কিন্তু তবু আপনারাও প্রেমিকের জাত নন, আমরাও নই মিস্টার চৌহান। কেন? মিস্টার আয়ার বললেন, আমাদের দেশে শঙ্করাচার্য জন্মাতে পারেন, আপনাদের দেশে রানা প্রতাপ সিংহ জন্মাতে পারেন, কিন্তু কিন্তু কি? কিন্তু চৈতন্যদেব জন্মান শুধু বাংলাদেশেই, আর চণ্ডীদাসের মতো পোয়েট শুধু বাংলাদেশের মতন মাটিতেই জন্মানো সম্ভব। মিস্টার চৌহান বললেন, কিন্তু আমাদের দেশেও ভাট ছিলেন, তাঁরাও মস্ত কবি সব। মিস্টার আয়ার বললেন, কোকোনাট তো সব দেশেই জন্মায়, কিন্তু আমাদের দেশের কোকোনাটেরই বা অত নাম কেন? ডাক্তার রামপাল সিং বললেন, তা বাংলাদেশের লোকরাই কি প্রেমিক বেশি? মিস্টার আয়ার বললেন, হ্যাঁ, অন্তত আমার তাই মত। আপনি কি বই পড়ে বলছেন না নিজে জানেন? মিস্টার আয়ার বললেন, বইও পড়েছি আর আমি নিজেও দেখেছি, আমি জানি। মিস্টার ত্রিপাঠী বললেন, কি করে জানলেন? আপনি দেখেছেন? মিস্টার আয়ার বললেন, আমি নিজের চোখেই দেখেছি। এবার সবাই অবাক হয়ে গেলেন। আগেও অনেক দিন অনেক রকম আলোচনা হয়েছে, এমন কোনো বিষয় নেই যা আলোচনা হয় না এই আড্ডায়, কিন্তু তার বেশিরভাগই গম্ভীর আলোচনা। রাজনীতি, সমাজনীতি, অ্যাটমিক এনার্জি, হিস্ট্রি, মেটাফিজিক্স, এই সমস্ত বৈশেষিক দর্শন থেকে শুরু করে তত্ত্বজ্ঞানের সমস্ত বিভাগ নিয়ে আলোচনা চলে। আর আছে ধর্ম, উপনিষদ, বেদ, গীতা, সমস্ত। কিন্তু আজ একেবারে অভাবনীয়ভাবে এক নতুন প্রসঙ্গ উঠে পড়েছে, একেবারে প্রত্যক্ষ বাস্তব প্রসঙ্গ। ডাক্তার রামপাল সিং বললেন, বলুন মিস্টার আয়ার, আপনার দেখা ঘটনা বলুন। মিস্টার ত্রিপাঠী বললেন, হ্যাঁ, বলুন মিস্টার আয়ার, এখন তো বেশি রাত হয়নি। সবাই ঘড়ির দিকে চাইলেন। রাত অনেক হয়নি বটে, দিল্লির লাস্ট ট্রেনটা এখনই ছেড়ে গেল। গোলবাজারের অন্য দোকানের দরজা বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ, আর সকলের বাড়ি অবশ্য কাছে, কিন্তু মিস্টার আয়ারকে অনেক দূর যেতে হবে। তার গাড়ির ড্রাইভারের কদিন অসুখ হয়েছে, তিনি আজ নিজেই গাড়ি চালিয়ে এসেছেন। তবু কী যে হলো, এই কজন বৃদ্ধের মনে হঠাৎ বুঝি বহুদিনের ফেলে আসা যৌবনের গল্প শুনতে ইচ্ছে হলো। সবাই যেন আবার পুরনো দিনে ফিরে গেলেন। মিস্টার আয়ার বললেন, আমি তখন আগ্রায় নতুন এক চাকরিতে ঢুকেছি, আজ থেকে প্রায় 50 বছর আগে। তখন আমার বয়স বোধ হয় 20 কি 22। চাকরি করি মেরিনা হোটেল। মেরিনা হোটেল এখন আর নেই, সে হোটেল কবে উঠে গেছে। কিন্তু তখনকার দিনে ওই হোটেলটাই ছিল সবচেয়ে কস্টলি। শুধু ইউরোপিয়ান ট্যুরিস্টরাই ওখানে এসে উঠত। আমি ছিলাম ম্যানেজার। মিস্টার ত্রিপাঠী বললেন, ওই অত কম বয়সেই ম্যানেজারের চাকরি পেয়েছিলেন? মিস্টার আয়ার বললেন, তারও একটা ইতিহাস আছে। হোটেলের মালিক ছিল রবিনসন সাহেব। আমার সঙ্গে আলাপ হয় ত্রিবান্দ্রমে। আমার অঙ্ক কষা দেখে আমাকে চাকরি দিয়েছিলেন। বছর 2 চাকরি করেছিলাম অ্যাকাউন্টেন্ট হিসাবে। তারপর ম্যানেজার যখন চাকরি থেকে রিটায়ার করল,
তখন রবিনসন সাহেব আমাকে বসিয়ে দিলেন সেই চাকরিতে। মিস্টার ত্রিপাঠী বললেন, একেবারে ম্যানেজার? মিস্টার আয়ার বললেন, হ্যাঁ, একেবারে ম্যানেজার, আর ওই কম বয়সে। আমি সাউথ ইন্ডিয়ার লোক, আমরা তামিলিয়ান। ছেলেবেলা থেকে যেখানে মানুষ সে এক অজপাড়াগা, একেবারে অ্যারেবিয়ান সি কোস্টের ধারে, কেবল কাজু বাদাম, শুঁটকি মাছ আর নারিকেলের দেশ। সেখান থেকে যে কেমনভাবে ডাঙার দেশ আগ্রায় মেরিনা হোটেলের ম্যানেজার হয়ে গেলাম তা ভেবে আমার নিজেরও অবাক লাগে। মনে করুন, সেই যুগে আমার মাইনে হলো 200 টাকা। ডাক্তার রামপাল সিং অবাক হয়ে গেলেন। 200 টাকা? মানে আজকের দিনে 1000 টাকার সমান? মিস্টার আয়ার বললেন, কিন্তু তা হলে কি হবে, আমার স্বপ্ন তখন 2000 টাকার। মিস্টার চৌহান বললেন, আপনি বুঝি ছেলেবেলা থেকেই অ্যাম্বিশাস? মিস্টার আয়ার বললেন, শুধু আমি নয়, আমাদের দেশের প্রত্যেকটি লোক অ্যাম্বিশাস। আমরা প্লেন লিভিংয়ের ভক্ত বটে, কিন্তু হাই থিঙ্কিং আমাদের জাতের মজ্জাগত। শঙ্করাচার্যদেব জন্মেছেন আমাদের দেশে, তার নামই শুধু আপনারা জানেন, কিন্তু আমরা প্রত্যেকেই শঙ্করাচার্যের এক একটা ছোট সংস্করণ। কিন্তু বাংলাদেশ থেকে চৈতন্যদেব এসে যেমন শঙ্করাচার্যের সব মত একদিন রসাতলে তলিয়ে দিলেন, তেমনি আমারও সব ধ্যান ধারণা বদলে দিয়ে গেল একজোড়া বাঙালি, একজন ছেলে আর একটি মেয়ে। মিস্টার ত্রিপাঠী বললেন, তাতে আপনার ক্ষতি হলো বলতে চান? মিস্টার আয়ার বললেন, ক্ষতি? তারপর একটু ভেবে নিয়ে বললেন, ক্ষতি কে কার করতে পারে বলুন মিস্টার ত্রিপাঠী? শঙ্করাচার্যেরই কি কিছু ক্ষতি করতে পেরেছেন চৈতন্যদেব? আমি ম্যাথামেটিশিয়ান, আমি ফর্মুলায় বিশ্বাসী। ফর্মুলার বাঁধন থেকে যে মুক্তি পেলাম সেদিন, সেই জন্যে সেই ছেলেটা আর মেয়েটাই বলতে গেলে দায়ী। তার মানে? মিস্টার আয়ার বললেন, সেইটাই হলো আমার গল্প। গল্পটা বললেই মানে বুঝতে পারবেন আপনারা। ডাক্তার রামপাল সিং বললেন, তারা ম্যারিড না আনম্যারিড? মিস্টার আয়ার বললেন, সে কথাটা বলবার আগে আমার নিজের কথাও কিছু বলতে হবে, কারণ এটা বাঙালি ছেলেমেয়ের গল্প হলেও আসলে আমারই গল্প। তারা কেবল উপলক্ষ, লক্ষ্য আমি। তারা থিওরি, আমি এক্সাম্পল। তারা রুল, আর আমি রুল অফ 3। তারপর একটু থেমে বললেন, সুতরাং আমার কথাই আগে বলতে হবে। বলে খানিকক্ষণ চুপ করে কি যেন ভাবতে লাগলেন মিস্টার আয়ার। আজমিরের গোলবাজারের সব দোকান তখন বন্ধ হয়ে গেছে। আজমির শরীফের দিকের চওড়া কংক্রিটের রাস্তায় আর ফেরিওয়ালার ভিড় নেই। মেলা উপলক্ষে যেসব বাইজি এসে দোতলার ঘরগুলো ভাড়া নিয়েছিল, তারাও বেশিরভাগ আবার যে যার দেশে চলে গেছে। সুতরাং এ পাড়া এখন নিস্তব্ধ। মিস্টার আয়ার এতদিন এদেশে আছেন, তবু এমন ধরনের গল্প কোনোদিন বলেননি, এমন আলোচনাও ওঠেনি আগে। মিস্টার ত্রিপাঠী সকাল সকালই রোজ উঠে পড়েন। মিস্টার চৌহানকেও সকালবেলা মর্নিং ওয়াক করতে হয় রোজ, তাই বেশি রাত করার তিনিও পক্ষপাতী নন। মিস্টার রামলিঙ্গম আয়ারও বরাবর সব কাজে নিয়ম নিষ্ঠা মেনে চলেন, আর সকলেরই বয়স হয়েছে, সুতরাং দেরি করে আড্ডা দেবার কারোরই মেজাজ নয়। কিন্তু আজ সবাই নিয়ম নিষ্ঠার কথা ভুলে গেলেন। সবাই উদ্গ্রীব হয়ে মিস্টার আয়ারের গল্প শুনতে লাগলেন। মিস্টার আয়ার বললেন, আপনারা সবাই জানেন আমি কীরকম স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক। এ শুধু আজ নয়, প্রায় ছেলেবেলা থেকেই ভোর 4টের সময় ঘুম থেকে ওঠা আমার অভ্যাস। উঠে পুজো করি, বাড়ির সামনে নিজের হাতে আলপনা আঁকি, স্নান করি, কপালে তিলক কাটি, বরাবর নিরামিষ আহার করি, এমনই বরাবর।
হোটেলে চাকরি করেও এর ব্যতিক্রম হয়নি কোনো দিন। ইউরোপিয়ান হোটেল, আর আমি তার ম্যানেজার। খাওয়া দাওয়ার চূড়ান্ত ব্যবস্থাও সেখানে। মদ আছে সব রকমের মাছ, মাংস। সুতরাং যদি আমার ইচ্ছে হতো সব রকম বিলাসিতারই প্রশ্রয় দিতে পারতাম আমি, কিন্তু কোনো দিন তা করিনি। আজীবন নিরামিষ খেয়ে এসেছি, আজীবন পুজো জপ তপ করে এসেছি, মন প্রাণ দিয়ে চাকরি করে এসেছি, আর ফর্মুলা দিয়েই জীবন জীবিকার সমস্ত কিছুর বিচার করে এসেছি। তারপর একটু থেমে নিয়ে বললেন, কিন্তু একদিন তার ব্যতিক্রম হলো। এই 70 বছরের জীবনে মাত্র একদিন বেহিসেব করে ফেললাম। একদিনের জন্যে কেবল আমার পদস্খলন হলো। মিস্টার ত্রিপাঠী বললেন, আপনারও পদস্খলন হলো? মিস্টার চৌহানেরও যেন বিশ্বাস হলো না। বললেন, বলেন কি, আপনার? হ্যাঁ, পদস্খলন হলো আমার। বলে খানিকক্ষণ চুপ করে রইলেন। তারপর নিজেই বললেন, হ্যাঁ, আমার পদস্খলনই হলো, কিন্তু হলো ওই একটা বাঙালি ছেলে আর একটি বাঙালি মেয়ের জন্যে, আর কারোর জন্যে নয়। তারা এসে উঠেছিল মেরিনা হোটেলের 17 নম্বর ঘরে। এবার কেউই কোনো রকম প্রশ্ন করলেন না। প্রশ্ন করে গল্পের গতিকে আঘাত করতে আর ইচ্ছা হলো না কারো। মিস্টার আয়ার বলতে লাগলেন, তার জন্যে অবশ্য আমি অনুতাপ করি সারা জীবন, জীবনের শেষ দিন পর্যন্ত অনুতাপ করব, কিন্তু ওই একটি মাত্র দিন, ওই মাত্র একটি বার, আর কখনো নয়। মিস্টার আয়ার আবার বলতে শুরু করলেন, আমার তখন প্রায় 3 বছর চাকরি হয়ে গেছে, 23 বছর বয়স। ম্যানেজার হিসেবে আমার খুব নামও হয়েছে। রবিনসন সাহেবের লোক আমি, আর আমার কাজকর্মও খুব ভালো। সুতরাং বলতে গেলে হোটেল আমিই চালাই, আমিই সব কন্ট্রোল করি, আমার কথাতেই ওঠে বসে সব স্টাফ। আগ্রায় তখন ওইটাই বেস্ট হোটেল, সবচেয়ে কস্টলি হোটেল। যত রকমের আরাম চান ওখানে পাবেন। শীতকালে গরম জল পাবেন, গ্রীষ্মকালে বরফ পাবেন, 8 কোর্সের ডিনার লাঞ্চ পাবেন, নানা রকমের নানা দেশের ড্রিঙ্কস পাবেন। টাকা ফেললে কিছু পেতে আর বাকি থাকবে না আপনার। 71টা রুম নিয়ে হোটেলের কারবার, সবসময়ই ভর্তি থাকে। নানান দেশের লোকজন আসে, পৃথিবীর সব দেশের ট্যুরিস্ট, জার্মান, ফ্রেঞ্চ, ব্রিটিশ। তারা বিশেষ করে তাজমহল দেখতেই আসে। তারপর আশেপাশের অন্য টুমসও দেখে, আবার একদিন হোটেলের বিল মিটিয়ে দিয়ে চলে যায়। ফরেনার ছাড়া অন্য জাতের লোকও আসে, মাদ্রাজি, ভাটিয়া, গুজরাটি, পাঞ্জাবি। তারাও তাজমহল দেখে। পূর্ণিমার রাতেই ভিজিটার্স বেশি হয়। এসে হোটেলে ওঠে, টাঙা ভাড়া করে, ট্যাক্সি ভাড়া করে, সমস্ত দিন তারা দেখে বেড়ায়, ফতেপুর সিক্রি যায়, তারপর একদিন তল্পিতল্পা গুটিয়ে আবার যে যার দেশে চলে যায়। আমার তখন সমস্ত দেখা হয়ে গেছে। যা যা দেখতে লোক আগ্রায় আসে তা সব দেখা হয়ে গেছে। ফতেপুর সিক্রি দেখেছি। বাদশাহ আকবরের রাজধানী দেখে মনে কি হয়েছে তা আপনাদের না বললেও চলবে। অন্য লোকেরা হয়তো বাদশার ঐশ্বর্যের বহর দেখে তারিফ করেছে। আমি পাউন্ড, শিলিং, পেন্স আর টাকা আনা পাই দিয়ে সব বিচার করেছি। ভেবেছি এত টাকা খরচ করে এত বড় বিলাসিতা করবার কি দরকার ছিল। তাজমহল দেখে যখন সবাই শাহজাহানের এস্থেটিক সেন্সের প্রশংসা করেছে, আমি আমার ফর্মুলা দিয়ে তা পয়সা নষ্টের স্বাক্ষর ছাড়া আর কিছু বলে ভাবতে পারিনি। আমি ভেবেছি একটু রংচং কম হলে কি এমন ক্ষতি হতো, একটু গ্রাঞ্জার কম হলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত। তাজমহল আমার কাছে একটা শ্বেত পাথরের কারখানা ছাড়া আর কিছুই বলে মনে হতো না। মোগল সম্রাটের বিলাসিতার বহর দেখে বরং ঘৃণাই হয়েছে বরাবর। আমি বরাবর টাকাকে টাকা বলে ভেবেছি, আর টাকার মূল্যে কেনা বিলাসিতাকে
টাকা অপচয়ের নামান্তর বলেই ভেবে এসেছি। অন্তত আমার দেশে আমি যেমনভাবে মানুষ হয়েছি সেইভাবেই আমার ভাবনার ডেভেলপমেন্ট হয়েছে, সেইভাবেই আমি জীবন কাটিয়েছি এবং এখনও পর্যন্ত আমি সেই ধারণা নিয়েই চলেছি এবং সেই ধারণা ঠিক বলে এখনও বিশ্বাস করি। আমার কাছে বিয়ে করাটা একটা প্রয়োজন ছাড়া আর কিছু নয়, প্রয়োজনের অতিরিক্ত এক ফার্দিংও নয়। টাকার মতো জীবনে বিয়ে করাটাও প্রয়োজন, এই আমি বিশ্বাস করি। আর এও সত্যি যে বিয়ে না করলেও চলে, কিন্তু টাকা না হলে চলেই না। আমার সঙ্গে এ বিষয়ে নিশ্চয় আপনারা একমত। শুধু আপনারা কেন, ভারতবর্ষের যত জাত আছে সবাই তাই বিশ্বাস করে। গুজরাটি, পাঞ্জাবি, ভাটিয়া, মারোয়ারি সবাই এক। বোধহয় বাঙালিরাই এ বিষয়ে আলাদা। তাই বাঙালিরাই দেখতাম তাজমহল নিয়ে বেশি হাহুতাশ করত। তাজমহলের পেছনে প্রেমের যে করুণ ইতিহাস আছে তা বাঙালিদের যেমন অভিভূত করত, আর কোনো জাতকে তা করতে দেখিনি। পোয়েট টেগোর শুনেছি নাকি তাজমহল নিয়ে বিরাট একটা পদ্যই ফেঁদেছেন। কি জানি, পোয়েট্রি আমি বিশেষ পড়ি না, পোয়েট্রি পড়ে আমি তেমন রস কখনো পাইনি। আমি তার চেয়ে বেশি রস পেয়েছি ক্যালকুলাস কষে, বেশি আনন্দ পেয়েছি ফর্মুলা বার করে। কিন্তু একদিন, শুধু এক রাতের জন্য আমার এ মত বদলে গিয়েছিল। একদিনের জন্য আমি মতিভ্রষ্ট হয়েছিলাম, একদিনের জন্যে আমার পদস্খলন হয়েছিল, আর তার জন্যে দায়ী ওই একটি বাঙালি ছেলে আর একটি বাঙালি মেয়ে। তারা আগ্রায় এসেছিল তাজমহল দেখতে, আর মেরিনা হোটেলের 17 নম্বর ঘরেই তারা উঠেছিল। মিস্টার আয়ার আবার ভাবতে লাগলেন, এ যেন অনেকটা সেই বাল্মীকির রামায়ণ লেখার মতন। আমি সেদিন যথানিয়মে সকালবেলায় অফিসে গিয়ে কাজ শুরু করে দিয়েছি। তুফান মেল আগ্রা সিটি স্টেশনে বেলা 11টার সময় পৌঁছয়। কলকাতা থেকে বহু ট্যুরিস্ট ওই ট্রেনেই আসে। আমাদের হোটেলের লোক স্টেশনে গিয়ে প্যাসেঞ্জার ধরতে যায়, কার্ড নিয়ে মতিলাল স্টেশনে দাঁড়িয়ে থাকে, তারপর একপাল ট্যুরিস্ট এনে ছেড়ে দেয় আমার হেফাজতে। আমি তাদের ঘরে ঘরে স্থিতি করে দিই, সুখ সুবিধে দেখি, কার কটা লাঞ্চ, কটা ব্রেকফাস্ট, কটা ডিনার, কে কত টপ গরম জল ব্যবহার করলে, কে কটা আফটারনুন টি খেলে, সব আমার অফিসের খাতায় লেখা হয়ে যায়। তারপর যাবার সময় হিসেব মিলিয়ে দিই, টাকার পাওনা বুঝিয়ে নিই। তখন তারা আবার টাঙায় উঠে চলে যায়। কেউ যায় দিল্লি, কেউ মথুরা, কেউ কলকাতা, কেউ জয়পুর, রাজস্থান, মাউন্ট আবু। বয়স তখন আমার কম হলে কি হবে, সবগুলো গাইড বুক তখন পড়ে মুখস্থ করে নিয়েছি। টপ করে কোনো ট্যুরিস্ট যদি জিজ্ঞেস করে আগ্রায় দেখবার কী কী আছে, সঙ্গে সঙ্গে আমায় সব জবাব দিতে হয়। বলি তাজমহল, কাউকে কাউকে গল্পটাও বলি। একদিন বাদশার বেগম শতরঞ্জ খেলছিলেন। হঠাৎ মমতাজ মহল জিজ্ঞাসা করলেন, আচ্ছা সম্রাট, আমি যদি আগে মরি তুমি আমার জন্য কি করবে? সম্রাট শাহজাহান বলেছিলেন, যদি তেমন দুর্ঘটনাই ঘটে তো তোমার স্মৃতিরক্ষার জন্যে এমন কিছু করব যা পৃথিবী অবাক বিস্ময়ে চিরকাল দেখবে। আরও বলি সিকান্দ্রার কথা। 6 মাইল দূরে লাহোর আর দিল্লির রাস্তার উপর বাদশাহ আকবরের সমাধি। আকবর নিজেই আরম্ভ করেন এটা, কিন্তু শেষ করেন জাহাঙ্গীর। ভেতরে আকবরের সমাধি ছাড়াও আছে আকবরের মেয়ে আরামবানুর কবর, আর আছে জাহাঙ্গীরের 6 মাসের এক মেয়ের কবর। আরও আছে ইতমাদ-উদ-দৌলা নূরজাহানের বাবার কবর। আরও আছে আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রির লম্বা লিস্ট আমার মুখস্থ ছিল। বুলান্দ দরওয়াজা, হামাম, আকবরের তুর্কি বেগমের কামরা, দেওয়ানি আম, মেয়েদের নিয়ে 10-25 খেলার জায়গা, হিরণ মিনার,
তেরো মুহুরি, যোধাবাইয়ের গুরুর মন্দির, মরিয়ম বেগমের ঘর, সেলিম চিস্তির কবর গড় গড় করে মুখস্থ বলে যেতাম সব। বেশ রং চড়িয়ে সব বর্ণনা দিতাম, যাতে আরও ট্যুরিস্ট আসে, হোটেলের আরও আয় হয়। কিন্তু হঠাৎ একদিন তুফান মেলে অন্য যাত্রীর সঙ্গে এসে হাজির হলো একটি ছেলে আর একটি মেয়ে। ছেলেটি 5.5 ফুট লম্বা আর মেয়েটিও বেশ সুন্দরী। আমাদের হোটেলের এজেন্ট মতিলাল আমার অফিসে এনে হাজির করল তাদের। মতিলাল বললে, এরা 3 দিন থাকবেন, 3 দিন তাজমহল দেখে চলে যাবেন। বললাম, আপনারা কোথা থেকে আসছেন? ছেলেটি বললে, কলকাতা। বুঝলাম বাঙালি, মেয়েটিও বাঙালি, ভারী স্মার্ট দুজনে, সঙ্গে শুধু একটা স্যুটকেস, আর কিছু নেই। এমন যাত্রী আগেও এসেছে, এতে তেমন কিছু বৈশিষ্ট্য নেই। আসে 3-4 দিন থাকে, তারপর চলে যায়। আগ্রাতে 3-4 দিনের বেশি দেখবার মতো কিছু নেই। ছেলেটির গায়ে দামি স্যুট, মুখে সিগারেট, চোখে যেন বিদ্যুৎ জ্বলছে। আমার অফিসে দুজনেই দাঁড়িয়ে কথা বলতে লাগলো। সিট রেন্ট নিয়ে কথা হলো, খাওয়া দাওয়া নিয়ে কথা হলো। জিজ্ঞেস করলাম, আপনারা 3 দিন থাকবেন না আরও বেশি দিন থাকবেন? মেয়েটি এবার কথা বললে। যেমন চেহারা তেমনি সুন্দর গলার স্বর, মাথার খোঁপায় একটা গোলাপ ফুল। বললে, 3 দিনের বেশি থাকবার মতো জিনিস আছে নাকি আগ্রায়? বললাম, আছে বই কি, ফতেপুর সিক্রি দেখতেই তো একটা দিন লাগে, ভালো করে দেখতে হলে। আর তাছাড়া ইতমাদ উদ্দৌলা আছে, সিকান্দ্রা আছে, আগ্রা ফোর্ট আছে, আর তাজমহল তো আছেই। আর তাজমহল রোজ দেখেও তো ফুরোয় না। বলে আমার লম্বা মুখস্থ ফর্দ বলে গেলাম। কোথাকার কি ইতিহাস, কোথাকার কি রোম্যান্স, কোথায় কি কি ঘটনা ঘটেছে, ইতিহাস আর গাইড বুকের মুখস্থ করা বলি সব। বললাম, বসুন না। সামনের চেয়ারে দুজনেই বসল। কাল রাত্রে কলকাতা থেকে ট্রেনে উঠেছে আর এখন বেলা 12টা। সারা রাত ট্রেনে কাটিয়েও যেন শরীরে তাদের কোনো গ্লানি নেই, বেশ তাজা ভাব। বোধহয় ট্রেনেই স্নান, খাওয়া দাওয়া, টয়লেট সবই সেরে নিয়ে পোশাক পরিচ্ছদ বদলে নেমেছে একেবারে। আবার বললাম, আজ পূর্ণিমা তো, আজ রাত্রে তাজমহলটা দেখে আসুন। মেয়েটি যেন কি ভাবল, একটু দ্বিধা করতে লাগলো বুঝি। বললে, আজ পূর্ণিমা? বললাম, হ্যাঁ, আজই তো পূর্ণিমা, সেই জন্যেই তো হোটেলে এত ভিজিটার্সের ভিড়। মেয়েটি যেন ভয় পেলে। বললে, খুব ভিড় আপনাদের হোটেলে? বললাম, ভিড় একটু আছে, তা আমাদের হোটেলটাই তো এখানকার মধ্যে বেস্ট কিনা, তাই যারা একটু কমফর্ট চান তারা আমাদের এখানেই ওঠেন। আমাদের খাওয়া একদিন থাকলেই বুঝতে পারবেন। ছেলেটি হঠাৎ বললে, আমরা তো খেতে আসিনি এখানে। মেয়েটিও বললে, হ্যাঁ, খাবার জন্যে আমরা গাড়ি ভাড়া খরচ করে কলকাতা থেকে এত দূর আসিনি। ছেলেটি বললে, আসলে আমরা এসেছি তাজমহল দেখতে। মেয়েটি এবার বললে, তাজমহলের জন্যেই আপনাদের হোটেলে ওঠা, হয়তো দিনের বেলা বাইরেই কোথাও খেয়ে নেব, যেখানে হয়। আমার খাওয়ার সম্বন্ধে অত বাজবিচার নেই। ছেলেটি বললে, আমারও নেই, শুধু শেষ রাত্রে কয়েক ঘন্টা বিশ্রামের জন্যেই হোটেলে আশ্রয় নেওয়া আর কি। মেয়েটি বললে, নিশ্চয়, খাওয়া থাকার জন্যে তো কলকাতাতে বাড়িঘর রয়েছেই, তার জন্যে এত দূর কষ্ট করে আসবো কেন? ছেলেটি বললে, দেখুন মিস্টার ম্যানেজার, আমাদের খাওয়ার জন্যে ভাববেন না, আমরা এখনও ইয়াং, সেসব ভাববেন বুড়োদের জন্যে। আপনি আমাদের একটা উপকার করে দেবেন? উদ্গ্রীব হয়ে বললাম, কি? মেয়েটি হঠাৎ বললে, আমাদের ঘরে কিন্তু অ্যাটাচড বাথরুম থাকা চাই। বললাম,
মেরিনা হোটেলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনাদের যা কিছু দরকার সব আমাকে জানাবেন, ঘরে বসেই পেয়ে যাবেন। মেয়েটি বললে, একটু নিরিবিলি হবে তো? বললাম, আপনাদের জন্যে আমি 17 নম্বর রুম ঠিক করেছি, কোনো অসুবিধা হবে না সেখানে, দেখবেন। তারপর বললাম, বেশি দিন থাকলে আপনাদের কিছু কনসেশন করা যেত। ছেলেটি বললে, বেশি দিন থাকবার উপায় নেই, মাত্র 5 দিনের ছুটি। মেয়েটি বললে, আমারও কলেজ খুলবে 13 তারিখে। বললাম, তাহলে ফতেপুর সিক্রি দেখবেন না? মেয়েটি বললে, না। ছেলেটিও বললে, না, আমরা তাজমহল দেখতেই এসেছি। তাজমহল দেখবার আমাদের দুজনের বহুদিনের স্বাদ, কিন্তু কিছুতেই আর সুযোগ হচ্ছিল না। মেয়েটিও বললে, আমরা ঘুরে ফিরে কেবল তাজমহল দেখব, সেই রকম ঠিক করেই এসেছি। ভোরবেলা দেখব, সকালবেলা দেখব, সন্ধ্যাবেলা দেখব, রাত্রিতে দেখব, অন্ধকারেও দেখব, চাঁদের আলোতেও দেখব। এই আমাদের দুজনের বহুদিনের স্বাদ। বললাম, সিকিন্দ্রা, বাদশাহ আকবরের সমাধি? মেয়েটি বললে, না। বললাম, ইতমাদুদ্দৌলা? মেয়েটি বললে, না মশাই, না, তাজমহল দেখলেই আমাদের সব দেখা হয়ে যাবে। মিস্টার আয়ার বললেন, ভাবুন, বাঙালিদের কি অদ্ভুত ধারণা, ওরা প্রেম ছাড়া আর কিছু বোঝে না। আরও অনেক বাঙালি বোর্ডার রয়েছে তো, প্রায় সকলেই ওই একই রকম, তাজমহল বলতে অজ্ঞান। কতবার দেখেছি বাঙালিরা এসেছে হোটেলে, ঘুরে ফিরে কেবল তাজমহলই দেখেছে। ক্লান্তি নেই, তৃপ্তিও নেই। এক অদ্ভুত জাত। ফ্রেঞ্চ, জার্মান, ইংলিশ, মারোয়ারি, গুজরাটি, ভাটিয়া সবাই এসেছে। তারা দেখতে হয় দেখেছে, আর্কিটেকচার বিচার করেছে, কত খরচ হয়েছে তৈরি করতে তার হিসাব করেছে, কিন্তু এত বাড়াবাড়ি কেউ করেনি। তা সেই রকম ব্যবস্থাই হলো। ছেলেটি বললে, একটা বিশ্বাসী টাঙাওয়ালা জোগাড় করে দিন, আমরা 3 দিন থাকব। 3 দিনই সে আমাদের ঘোরাবে, নিয়ে যাবে, নিয়ে আসবে। বললাম, একটা টাঙাতেই চড়বেন? ছেলেটি বলল, হ্যাঁ। কত নেবে? মেয়েটি বললে, আজ এই এখন খেয়ে দিয়ে বেরোবো, ধরুন রাত 8টার সময় ফিরব, তারপর খেয়ে দিয়ে আবার বেরোবো, তারপর পূর্ণিমায় তাজ দেখে ফিরে আসব রাত 12টার সময়, তারপর কাল ভোর 5টায় আবার বেরোবো। এমনি করে পরশুদিন সন্ধ্যের গাড়িতে আমরা চলে যাব। একটা টাঙাওয়ালা ডেকে সব বন্দোবস্ত করে দিলাম। 15 টাকা করে রোজ নেবে, ভোর 5টা থেকে রাত 12টা পর্যন্ত, 3 দিনে 45 টাকা। ছেলেটি 15 টাকা অ্যাডভান্সও দিয়ে দিল তাকে। বললে, ওকে দাঁড়িয়ে থাকতে বলুন, আমরা খেয়ে দিয়ে এক্ষুনি বেরোবো। মিস্টার আয়ার বললেন, তখনকার মতো এই তো হলো। তারপর 17 নম্বর ঘরে ওদের রাখিয়ে দিয়ে আমি নিজের কাজ করতে লাগলাম। মিস্টার চৌহান বললেন, তারপর? মিস্টার আয়ার বললেন, রাত বোধহয় অনেক হলো। ডাক্তার রামপাল সিং বললেন, তা হোক, গল্প শেষ না করে আজকে আপনাকে ছাড়ছি না। মিস্টার আয়ার বললেন, আপনাদের তো গোড়াতেই বলেছি এ আমার পদস্খলনের কাহিনী, আমার অধঃপতের কাহিনী। এক মুহূর্তের জন্য হলেও বটে, এক রাত্রের জন্য হলেও বটে, আর সারা জীবন তার জন্যে আমি অনুতাপ করি। অনেকে আমাকে জিজ্ঞেস করে আমি বাঙালিদের কখনো কোনো চাকরি দিইনি কেন। আমি কখনো উত্তর দিইনি বটে, কিন্তু মেরিনা হোটেলের সেই ঘটনাটাই তার একমাত্র কারণ। জয়পুর স্টেটে যখন ছিলাম তখন বহু জাতের লোককে চাকরি করে দিয়েছি আমার অফিসে, কিন্তু বাঙালিকে কখনো চাকরি করে দিইনি।
আমার মনে সেই দিনের সেই 50 বছর আগেকার ঘটনাটার জন্যে কেমন একটা পাপবোধ পোষণ করছি আজও। মিস্টার ত্রিপাঠী বললেন, তারপর? মিস্টার আয়ার বললেন, তারপর আর কি, তারপর আমি ওদের কথা ভুলেই গিয়েছিলাম কাজের চাপে। সন্ধেবেলা টাঙাওয়ালাকে দেখে ওদের দুজনের কথা মনে পড়ল। হোটেলের সামনে তখনও সে তেমনি দাঁড়িয়ে আছে টাঙা নিয়ে। জিজ্ঞেস করলাম, সাহেবকে তাজমহল দেখিয়েছ? টাঙাওয়ালা বললে, না হুজুর, সাহেব তো এখনও ঘর থেকে বেরোয়নি। সে কি? তখনই তো তাজমহল দেখতে যাবার কথা ছিল, আর এখন তো সন্ধে হয়ে এলো। বললাম, দাঁড়াও একটু, সাহেব সারা রাত ট্রেনে এসে বোধহয় ঘুমুচ্ছে। টাঙাওয়ালা টাঙা নিয়ে তেমনি দাঁড়িয়ে রইল। নিজের ঘরে গিয়ে খাওয়া দাওয়া সেরে যখন বারান্দা দিয়ে বাইরে চাইলাম, দেখি টাঙাওয়ালা তখনও দাঁড়িয়ে আছে। বেয়ারাদের জিজ্ঞেস করলাম, তারা বললে 17 নম্বর রুমে বিকেলের চা টোস্ট পাঠানো হয়েছিল, রাত্রের ডিনারও পাঠানো হয়েছে এখন। বললাম, জিজ্ঞেস করো টাঙা কি দাঁড়িয়ে থাকবে? বেয়ারা জিজ্ঞেস করে এসে বললে, সাহেব বলছে টাঙা এখন ফিরে যাক, কাল ভোর 5টার সময় এসে যেন তৈরি থাকে, তখন সাহেব তাজমহল দেখতে যাবে। টাঙাওয়ালাকে সেই কথা বলে দিলাম, ভোর 5টার সময় সে যেন টাঙা নিয়ে হাজির থাকে, একটুও যেন দেরি না হয়। টাঙাওয়ালা চলে গেল, আমিও শুতে গেলাম আমার ঘরে। তারপর দিন যথা নিয়মে ভোরবেলা 4টের সময় উঠেছি, পুজো করেছি, কপালে তিলক কেটেছি, তারপর অফিসে এসে বসেছি খাওয়া দাওয়া করে। হঠাৎ দেখি টাঙাওয়ালা তখনও দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, সাহেবকে তাজমহল দেখালে? টাঙাওয়ালা বললে, সাহেব তো যায়নি হুজুর, আমি ভোর 5টা থেকে দাঁড়িয়ে আছি। এবার আমিও অবাক হয়ে গেলাম। তবে কি ঘুমিয়ে পড়েছে দুজনে? ঠিক সময়ে ঘুম ভাঙেনি? কিন্তু ভোরবেলা ডেকে দেবার ব্যবস্থাও তো ঠিক ছিল। বেয়ারাকে জিজ্ঞেস করলাম। বেয়ারা বললে, চা ব্রেকফাস্ট ঘরেই দিয়ে এসেছে সকালবেলা। বেয়ারা বললে, সাহেব বলেছে খাওয়া দাওয়া সেরে যাবে, টাঙাওয়ালা যেন দাঁড়িয়ে থাকে। টাঙাওয়ালাকে বললাম, আর একটু দাঁড়াও, সাহেব খেয়ে দিয়ে দুপুরবেলা যাবে। কিন্তু দুপুরবেলাও বেরোলো না তারা। আমি খেয়ে নিলাম, টাঙাওয়ালাও খেয়ে এলো বাড়ি থেকে। অন্য সব বোর্ডার যারা বহু দূর দূর থেকে এসেছিল, তারা একদিনে সব দেখা শেষ করে ফেললে। তাদের কেউ কেউ আগ্রা দেখা সেরে হোটেলের বিল চুকিয়ে চলেও গেল। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধেও হলো, তবুও না। একবার সেই ফাঁকে চায়ের ফরমাশ হলো 17 নম্বরের ভেতর থেকে। চা গেল ভেতরে। দুদিন থেকে চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই ভেতরে যাচ্ছে, কিন্তু ওরা আর বাইরে আসে না। ভেতরেই কাটলো ওদের দিন রাত। বাইরে থেকে জানলা দরজা বন্ধ, শুধু খাবার দেবার সময় ওরা দরজা খুলে দেয়, তারপরেই আবার বন্ধ। ক্রমে রাত হলো। রাত্রে হয়তো তাজমহলে যেতে পারে এই ভেবে তখনও গাড়ি নিয়ে দাঁড়িয়ে রইল টাঙাওয়ালা। রাত 12টার সময় আস্তে আস্তে টাঙাওয়ালা নিজের আস্তানায় চলে গেল। আমিও সারাদিনের কাজের পর বিছানায় গিয়ে গা এলিয়ে দিলাম, কিন্তু ঘুম এলো না। মনে মনে যতবার অন্য চিন্তা করি, ততবার ঘুরে ফিরে কেবল ওদের কথা মনে আসে। কে ওরা? ঘরে দরজা বন্ধ করে কি ওরা করছে? কেন এমন করে পয়সা নষ্ট করছে টাঙা বসিয়ে রেখে? বলে দিলেই হয়, চায় না টাঙা, টাঙা তাদের দরকার নেই। 30টা টাকা নষ্ট। 16 আনায় যদি 1 টাকা হয়, তাহলে 30 টাকায় কত আনা?
অঙ্ক দিয়ে বারবার জীবন মাপতে শিখেছি, ফর্মুলা দিয়ে জীবন বিচার করতে শিখেছি ছেলেবেলা থেকে। এমন বেহিসেব দেখে আমার যেন কেমন অবাক লাগলো। এমন অপব্যয়! ঘন্টা মিনিটের সঙ্গে মিলিয়ে টাকা আনা পাইয়ের তারতম্য করতে শিখেছি আমি। তাই এমন বেচাল আমার ভালো লাগলো না। নিজের অতীত, নিজের বর্তমান, নিজের ভবিষ্যৎ সমস্ত কিছু সেই রাত্রে পরিক্রমা করেও এমন খেয়ালের কোনো তাৎপর্য বার করতে পারলাম না। এ কেমন করে হয়? এ কেমন করে সম্ভব? এমন তো কখনো দেখিনি, এমন তো কখনো কল্পনাও করিনি। এ কোন জীবন? এ কোন দেশের মানুষ? সমস্ত রাত আমার ঘুম এলো না। সমস্ত রাত আমি বিছানায় এপাশ ওপাশ করেছি। ভোর রাত্রে টাঙার শব্দে উঠে পড়লাম। জানালা দিয়ে চেয়ে দেখি টাঙা এসে দাঁড়িয়েছে। আজ পুরো দিন কাজ করলে পুরো ৪৫ টাকাই ও পাবে বিনা পরিশ্রমে বসে বসে। বিছানা ছেড়ে উঠলাম। নিজের ঘর থেকে বেরিয়ে বাইরে গিয়ে দাঁড়ালাম। তারপর বারান্দায় পায়চারি করতে লাগলাম। তারপর আস্তে আস্তে চলতে চলতে কখন যে ১৭ নম্বর ঘরের সামনে এসে দাঁড়িয়েছি নিজেরই খেয়াল নেই। মনে হলো যেন ভেতরে জেগে আছে ওরা। মৃদু কথা শোনা যাচ্ছে ওদের, মৃদু নড়াচড়া। বোঝা যায় ভেতরে যারা আছে তারা ঘুমিয়ে নয়, জেগে আছে। আবার দিন এলো। আবার দিনের কাজ আরম্ভ হলো হোটেলের। আবার নতুন বোর্ডার, নতুন মুখ। আবার টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের হিসেব। আবার সেই ফর্মুলা। কিন্তু সেদিন যেন আমার সব গোলমাল হয়ে গেল। রোজকার মতো লেজার বই চেক করতে করতে যেন কিছুতেই আর হিসেব মেলে না, কিছুতেই ফর্মুলা আর খাটে না। বারবার ভুল হতে লাগলো। বারবার অন্যমনস্ক হয়ে পড়লাম। ছেলেবেলা থেকে হিসেব করে করে এত সুনাম আমার, রবিনসন সাহেবের এত করুণা, এই হোটেলের চাকরি, আর সামনে আরও প্রমোশন, সমস্ত যেন সেদিন মিথ্যে হয়ে গেল। মনে হলো আমি কোনো দূর এক দেশের ছেলে, কত দূর থেকে টাকার নেশায় এসেছি। সব মিথ্যে। মনে হলো টাকাই সব নয়, ফর্মুলাই সত্যি নয় শুধু, আরও কিছু আছে সংসারে, আরও কিছু সত্য, আরও কিছু মহত্ব। সেদিন দুপুরবেলা ভেতর থেকে আবার লাঞ্চের অর্ডার এলো। আবার দরজা বন্ধ হয়ে গেল। আবার বিকেলবেলা টি, ৮টার সময় ডিনার। ডিনারের পর বেরোলো ওরা। একেবারে আমার সামনে এসে হাজির হলো। আমি ওদের চেহারা দেখে চমকে উঠলাম, কিন্তু মুখ দিয়ে আমার কোনো কথা বেরোলো না। যেন ওদের দিকে ভালো করে চাইতে আমারই লজ্জা হলো। ছেলেটি হাসতে হাসতে বললে, কি হলো মিস্টার ম্যানেজার, আপনার শরীর খারাপ হয়েছে নাকি? মেয়েটিও বললে, আপনাকে তো আর চেনা যাচ্ছে না একেবারে, কি হলো আপনার? আমি কি বলবো, আমার সমস্ত শরীর থরথর করে কাঁপছে তখনও। আমি যেন অচেতন হয়ে গেছি। আমার হৃদস্পন্দন নেই, আমি মৃত, স্থির, নিশ্চল একেবারে। মিস্টার চৌহান বললেন, তারপর? মিস্টার ত্রিপাঠী বললেন, তারপর কি হলো বলুন মিস্টার আয়ার, তাজমহল দেখতে গেল তারা। ডাক্তার রামপাল সিং বললেন, তা একটা অ্যাসপিরিন খেয়ে নিলেন না কেন? মিস্টার আয়ার বললেন, না ডাক্তার, অ্যাসপিরিনে আমার কিছু হতো না তখন। ডাক্তার রামপাল সিং বললেন, নিশ্চয় হতো, অ্যাসপিরিনে সব ঠিক হয়ে যেত। মিস্টার চৌহান বললেন, অ্যাসপিরিনের কথা থাক, তারা কি করলো তাই বলুন, তাজমহল দেখতে গেল? মিস্টার আয়ার বললেন, আপনারা কল্পনা করুন তো কী করলো তারা। মিস্টার চৌহান বললেন, আর একদিন রইল হোটেলে? মিস্টার আয়ার বললেন, না। মিস্টার ত্রিপাঠী বললেন, তবে কি তখনই তাজমহল দেখতে গেল? মিস্টার আয়ার বললেন, না,
তাও না। ডাক্তার রামপাল সিং বললেন, আপনি যদি সেই তখন 2টো অ্যাসপিরিনের পিল খেয়ে নিতেন, দেখতেন সব সেরে যেত। সারা রাত ঘুম হয়নি কি না? মিস্টার ত্রিপাঠী বললেন, ও কথা থাক, তাদের তাজমহল দেখা হলো কি না তাই বলুন মিস্টার আয়ার। মিস্টার আয়ার বললেন, তারা সেই টাঙাতে চড়েই রাত্রের ট্রেনে কলকাতায় চলে গেল, কিন্তু তারা তাজমহল দেখলে না কেন তা নিয়ে তখন আমার কোনো মাথা ব্যথা নেই, কিংবা 3 দিন ধরে দরজা বন্ধ ঘরের ভেতর আর এক নতুন তাজমহল তৈরি করেছিল কি না তা নিয়েও আমি মাথা ঘামাইনি। তারা চলে যাবার পরই যেন আরও অস্বস্তি বোধ হতে লাগলো। ডাক্তার রামপাল সিং বললেন, সারা রাত ঘুম না হলে ওরকম তো হবেই। মিস্টার আয়ার বললেন, না, সেজন্যে নয়। আমার মনে হলো আমি যেন জীবনে কিছুই পাইনি। হোটেলের 2000 টাকা মাইনে, বিলিতি হোটেলের ম্যানেজারের পোস্ট, আজীবন অঙ্ক নিয়ে এত পরিশ্রম, সব আমার মিথ্যে। আমি প্রচণ্ড এক আঘাত পেলাম, আর সেই রাত্রেই আমার পদস্খলন হলো। জীবনে যা কখনো করিনি তাই করলাম সেদিন, সেই রাত্রে। মিস্টার ত্রিপাঠী বললেন, কি করলেন? আজমিরের সদর রাস্তায় সমস্ত নিস্তব্ধ। কয়েকটা কুকুর শুধু ময়লা নর্দমার ধারে ধারে ঘুরে চিৎকার করছে। শেষ ট্রেনে যাত্রীদের পৌঁছে দিয়ে টাঙাগুলো এখন যে যার আস্তানায় ফিরে গেছে। এত রাত পর্যন্ত কখনো ডাক্তার রামপাল সিংয়ের ডাক্তারখানা খোলা থাকে না। মিস্টার আয়ার বললেন, মহাকবি বাল্মীকি কবে কোন যুগে একদিন এক ত্রঞ্চ মিথুনের ব্যথায় নাকি রামায়ণখানা লিখে ফেলেছিলেন শুনেছি। জানি না তিনি কোন দেশের মানুষ, তিনি বাঙালি ছিলেন কি না তাও জানি না, কিন্তু আমি আর এক কাণ্ড করলাম। কি? মিস্টার আয়ার বলতে লাগলেন, আমি চুপি চুপি সেই 17 নম্বর ঘরে গিয়ে ঢুকলাম। তখন সামনের বারান্দা অন্ধকার। সকলের আড়ালে সেই ঘরে ঢুকে চারদিকে চেয়ে দেখলাম। বিছানা বালিশ সমস্ত অগোছালো, শুধু একটা গোলাপ ফুল বিছানার ওপর পড়ে আছে। ফুলটা মেয়েটির খোঁপায় লাগানো ছিল দেখেছি। সেদিকে দেখতে দেখতে হঠাৎ সেটা বড় সুন্দর মনে হলো লক্ষ লক্ষ টাকার চেয়েও ফুলটা যেন বেশি দামি, বেশি লোভনীয়। তা সেদিন আমার মতিচ্ছন্ন হয়েছিল নিশ্চয়ই, নইলে আমার অমন হবে কেন? আমি সেই শুকনো ফুলটা নিয়ে ঘরে এলুম। ঘরে এসে অন্যদিন নিজের জপ তপ করি, সেদিন তাও করা হলো না। সেই ফুলটা একটা কাচের গ্লাসে রেখে সামনের চেয়ারে আমি বসলাম। তারপর হোটেলের লাইব্রেরি থেকে ফিটজারেল্ডের ওমর খৈয়াম বইখানা আনিয়ে নিলাম। তারপর চলল পড়া। জীবনে যা কখনো করিনি তাই করলাম। সামনে সেই ফুল আর হাতে কাব্যগ্রন্থ। সমস্ত বইখানা শেষ করে ফেললাম সারা রাত্রির ধরে পড়ে। পড়তে পড়তে মনে হলো যেন শাহজাহান আর মমতাজ মহল আবার 300 বছর পরে নতুন করে জন্ম নিয়েছে এই পৃথিবীতে। এই হোটেলের 17 নম্বর ঘরে বুঝি আবার এক নতুন তাজমহল রচনা করে রেখে গেছে। মিস্টার ত্রিপাঠী বললেন, তারপর? মিস্টার চৌহান বললেন, তারপর আপনার পদস্খলন হলো কি করে বললেন না? মিস্টার আয়ার বললেন, সে কথা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। শুধু পরদিন হোটেলের খাতায় একটা ব্র্যান্ডির বোতলের হিসেব আর কিছুতেই মিলল না। এতক্ষণ শুনলেন বিমল মিত্রের লেখা গল্প তাজমহল। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।